তাহলে হাইড্রোগ্রাফ নিয়ে আমরা আসলে টোটাল ক্লাস করব হচ্ছে 7টা। আমি আসলে স্ক্রিন শেয়ার দেইনি, তোমাদের কাছ থেকে শুনছিলাম। হাইড্রোগ্রাফের সম্পর্কে আমরা টোটাল হচ্ছে 3টা ক্লাস করব। আজকে আমাদের 4 নাম্বার লেকচার, হাইড্রোলজি রিলেটেড 4 নাম্বার লেকচার, এবং এরপরে হচ্ছে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে হাইড্রোলজির ভাগ ভাগ করে আমরা শিখবো আর কি। প্রথম যে হাইড্রোগ্রাফের কথা আমরা শিখবো, সেই হাইড্রোগ্রাফটা হবে যে আমাদের কাছে যত তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে একটা জেনারেল হাইড্রোগ্রাফ ড্র করবো। তারপর থেকে আমরা ধীরে ধীরে ভাগ করে এক সময় এটাকে বলবো ইউনিট হাইড্রোগ্রাফ। ওভারল্যান্ড ফ্লো নিয়ে আমরা হাইড্রোগ্রাফ ড্র করব, এবং হাইড্রোগ্রাফের এক পর্যায়ে আমরা কিছু হাইড্রোগ্রাফকে ফ্ল্যাট হাইড্রোগ্রাফ এবং কিছু হাইড্রোগ্রাফকে রান অফ হাইড্রোগ্রাফ করব। তাহলে এরকম 4টা ভিন্ন ভিন্ন সেগমেন্টে আছে, তবে সিলেবাসে খুব বড় করে 3 ভাগে ভাগ করে দেওয়া আছে। তাহলে হাইড্রোগ্রাফ হচ্ছে এমন একটা গ্রাফ আমরা ড্র করছি যে গ্রাফের ক্ষেত্রে আমাদের কাছে টোটাল হচ্ছে যত তথ্য আছে সেই তথ্যগুলোর উপরে ভিত্তি করে সময়ের সাপেক্ষে রান অফকে আমরা রিপ্রেজেন্ট করবো, এটাকে আমরা হাইড্রোগ্রাফ বলবো। ওকে, তাহলে একটু খেয়াল করো যে হাইড্রোগ্রাফ যখন আমরা ড্র করছি তখন এই ছবিটা তোমাদের প্রত্যেকের খাতায় থাকতে হবে। ছবিটা যদিও সুব্রমণিয়ার বইতে আছে, কিন্তু এই ছবিটা প্রত্যেকের খাতায় থাকতে হবে। এটার জন্য কোনো গ্রাফ আঁকতে হবে না, যেটা ড্র করতে হবে সেটা হচ্ছে স্কেমেটিক, এবং পয়েন্টগুলো একটু ডিফাইন করে দিবে। আমি একটু র্যান্ডমলি কল করব কার কার খাতায় এই ছবিটা আঁকা আছে। ঠিক আছে, প্রত্যেকের খাতায় এই ছবিটা আঁকা থাকবে। হচ্ছে প্রথম যে ছবিটা ড্র করতে চাই, আমি একটু বড় করে দিচ্ছি এই স্লাইডের মধ্যে, খেয়াল করে দেখো এই ছবিটাই তোমাদেরকে ড্র করতে হবে। ঠিক আছে, প্রত্যেকের খাতায় থাকবে এটা। প্রত্যেকের খাতায় এই ছবিটাকে কি পয়েন্ট আউট করা হয়েছে? এখানে কি কি দেখা যাচ্ছে? তাহলে হাইড্রোগ্রাফটার ক্ষেত্রে আমরা কয়টা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি এখানে? রোল নাম্বার 22। তুমি কি অলিদ উচ্চারণ করো তোমার নাম? অলিদ, রোল নাম্বার 22। হাইড্রোগ্রাফের কয়টা কম্পোনেন্ট এখানে দেখা যাচ্ছে? মিনময় 43, হাইড্রোগ্রাফের কয়টা কম্পোনেন্ট এখানে দেখা যাচ্ছে?
তাহলে একটু খেয়াল করে দেখি হাইড্রোগ্রাফের ক্ষেত্রে আমরা যে কম্পোনেন্টগুলো এখানে দেখতে পাচ্ছিলাম সেই কম্পোনেন্টগুলোর ভেতরে সেখানে আমাদের রেনফলের এগেনস্টে আমরা রান অফকে ড্র করেছি, ঠিক আছে। রান অফটাকে আমরা ওয়াই এক্সিস বরাবর দিয়েছি এবং এক্স এক্সিস বরাবর সময়কে দিয়েছি। তাহলে হাইড্রোগ্রাফ হবে সেই গ্রাফ যেখানে ডিসচার্জ অথবা স্ট্রিম ফ্লো কোনো একটা কনসেন্ট্রেটেড একটা পয়েন্টে আমরা দেখাবো সময়ের সাপেক্ষে। তাহলে সময়টা হবে আমার এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর আমার ডিসচার্জের ভ্যালুটা থাকবে, ঠিক আছে। তাহলে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের ক্ষেত্রে যে বিষয়টা এখানে আমরা খেয়াল করছি সেটা হচ্ছে যে হাইড্রোগ্রাফটা শুরু হয়েছে ঠিক 0 থেকে না, একটু উপর থেকে শুরু হয়েছে, তাই তো। এবং এই শুরু হওয়ার পরে খেয়াল করে দেখলাম যে এ পয়েন্টে সে একটু নিচের দিকে বা ডিক্রিজিং মোডে ছিল ডিসচার্জের পরিমাণটুকু, এবং এ থেকে বি পর্যন্ত সে উপরের দিকে যাচ্ছে, বি থেকে সে পি পর্যন্ত যাচ্ছে অ্যাপেক্স বা ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত। সি হচ্ছে আবার সে নিচের দিকে নামছে, সি থেকে ডি পর্যন্ত সে নির্দিষ্ট হারে নেমে গেছে, এবং ডি থেকে যে ফ্লোটা দেখা যাচ্ছে বা ডিসচার্জের পরিমাণটা দেখা যাচ্ছে সময়ের সাপেক্ষে সম পরিমাণ ডিসচার্জ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে হাইড্রোগ্রাফের কথা যদি বলি, হাইড্রোগ্রাফের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল এখানে দেখার মতো বিষয় হচ্ছে এ থেকে বি একটা পয়েন্ট এবং বি থেকে সি একটা পয়েন্ট, সরি, এ থেকে বি একটা সেগমেন্ট, বি থেকে সি একটা সেগমেন্ট, বি সি একটা সেগমেন্ট, এ বি একটা সেগমেন্ট, ডিসি সেগমেন্ট, সিডি একটা সেগমেন্ট। তাহলে পি হচ্ছে আমার পিক পয়েন্ট বা ফ্লোর জন্য পিক ডিসচার্জ আমরা এটাকে পয়েন্ট আউট করব। তাহলে এখানে দেখো সময় বলে দেওয়া আছে। প্রথম যে সময়টা এ পয়েন্ট থেকে ডি পয়েন্ট বরাবর যতখানি সময় আমরা দেখতে পাচ্ছি সেটাকে টি দিয়ে প্রকাশ করেছে। এটাকে বলা টিপি কে অনেক সময় এটা টিপি দিয়েও প্রকাশ করা হয়। আর টিপি কে হচ্ছে পিক যে টাইমটা। তাহলে এটা আমাদের কিন্তু আসলে স্টার্টিং পয়েন্ট। আমরা খেয়াল করে দেখি রেনফলের পরিমাণটা যখন থেকে শুরু হয়েছে সেই সময়টুকুকে আমরা টিআর দিয়ে প্রকাশ করেছি। এখন টিআর যখন হচ্ছে রেনফলের যে ম্যাক্সিমাম ভ্যালুটা, সেই ম্যাক্সিমাম ভ্যালুটার সাথে যে আমরা সাথে সাথে রান আপ পাবো এটা কিন্তু সত্য কথা নয়। তাহলে রেনফলের যতখানি যে সময়টা সেই সময়ের ঠিক মধ্য বরাবর বা সেন্ট্রয়েড থেকে রেনফলের যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেন্ট্রয়েড থেকে পিক ডিসচার্জ হওয়ার পরেও আমরা যে সময়টাতে সেই ম্যাক্সিমাম রেনফল থেকে আমার ডিসচার্জের ভ্যালুগুলোর উপরে সময়ের যে সেন্ট্রয়েডটা পাবো, দুইটা সময়ের ভেতরে পার্থক্যকে আমরা বলবো ল্যাগ টাইম বা টিএল। তাহলে কতগুলো সময় পাওয়া গেল? একটা হচ্ছে ল্যাগ টাইম, তাহলে রেনফলের সময় যতখানি সময় ধরে ছিল তার সেন্ট্রয়েড থেকে আর ডিসচার্জের ভ্যালু নেওয়ার জন্য যে সময় আছে তার সময় দুটোর ভিতরে পার্থক্য দিয়ে আমরা ল্যাগ টাইম বের করব। ম্যাম পিক ডিসচার্জ, হ্যাঁ জাহিদ। ম্যাম টাইমের সেন্টারটা বুঝি নাই। টাইম হচ্ছে তোমার এই যে পুরো সময়টার ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, তোমার কিন্তু এই গ্রাফটা শুরু হয়েছে 0 থেকে, তাই না, 0 আওয়ার থেকে, কিন্তু তুমি হচ্ছে এ পয়েন্ট থেকে ডি পয়েন্টের জন্য যে ব্যাপ্তি ধরে নিয়েছো, ঠিক আছে। তাহলে আমি তোমাকে বলছি যে আমাদের যে রেনফলের একটা নির্দিষ্ট সেগমেন্টের রেনফল আমরা দেখতে পারলাম যে এটা হয়েছে সকাল 9টার সময়, ঠিক আছে। 9টা থেকে 9:30 পর্যন্ত রেনফল হয়েছে। আর আমরা পিক ডিসচার্জ যদি মেজার করে থাকি একটা নির্দিষ্ট ক্যাচমেন্ট এরিয়ার জন্য, পিক ডিসচার্জের পরিমাণ আমরা দেখলাম যে 12টা থেকে 12:30টার মধ্যে হয়েছে।
ল্যাগ টাইম হচ্ছে, প্রথমে আমি বলেছিলাম 9টা থেকে 9:30 বৃষ্টিপাত, আর ওই পাশে বলেছিলাম 12টা থেকে 12:30, ঠিক আছে? তাহলে এখন এই ল্যাগ টাইমটা হবে 9:15 থেকে 12:15 পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টুকুকে ল্যাগ টাইম আমরা বলবো। তাহলে পিক টাইমটা হবে কখন? আমাদের যে হাইড্রোগ্রাফটা ড্র করেছি, সে হাইড্রোগ্রাফের জন্য স্টার্টিং পয়েন্ট থেকে পুরো ডিসচার্জের যে পিকটা অবজার্ভ হচ্ছে হাইড্রোগ্রাফের, সেটাকে আমি পিক টাইম বলবো। টিআর দিয়ে তো আমরা গত ক্লাসেও জানি, যে গত ক্লাসে আমরা রেনফল ডিউরেশনটার কথা বলছিলাম, রেনফল ডিউরেশনের কথাটা আমরা গত ক্লাসে এটা বলেছিলাম। বেস টাইম টিবি, স্টার্টিং পয়েন্ট এ থেকে ডি পর্যন্ত। এখন আমার কাছে মনে হয়, জাহিদ তোমার কাছে কি মনে হচ্ছে না যে আমাদের প্রশ্নটা হওয়া দরকার এ কেন 0 থেকে শুরু হলো না, বা ডি কেন 0-তে নাই? তোমরা কি জানো এই কোশ্চেনটার আনসার কি? যে কেউ বলতে পারবে এটা, যে এ কেন 0 থেকে শুরু হলো না আর ডি কেন 0-তে শেষ হলো না? আবির, রোল 13। আবির কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। রোল নাম্বার 13। হ্যাঁ, এ কেন 0 থেকে শুরু হলো না, ডি কেন 0-তে শেষ হলো না? আর কি কেউ বলতে পারবে? ম্যাডাম হয়তো বাষ্প সবসময় ওঠে ম্যাডাম, এই কারণে মানে বৃষ্টির কারণে যে শুধু ম্যাডাম ডিসচার্জ হয়, আবার অনেক সময় মানে উল্টা দিকেও তো হয় আর কি ম্যাডাম, বাষ্পর কারণে এটা হতে পারে ম্যাডাম আমার মনে হয় ম্যাডাম মানে সয়েলের মধ্যে যে হাইড্রোলিক গ্রেডিয়েন্টের যে পার্থক্য, তার মধ্যে আসলে ম্যাডাম গ্রাউন্ড ওয়াটার যে ফ্লোটা ম্যাডাম, সেটা তো আসলে সবসময়ই হয়। আর মানে বৃষ্টিপাতের সময় দেখা যায় এক্সট্রা কিছু ফ্লো হইতে পারে, তো ম্যাডাম ওই গ্রাউন্ড ওয়াটার ফ্লোর কারণে হয়তো বা এই জিনিসটা আসলে 0-তে নাই। আর কি কেউ বলবে? তাহলে সাফকাতের কথাটা ও অনেক সুন্দর করে অনেক বিস্তারিত এটা বলেছে। এক কথায় হচ্ছে এ থেকে ডি পর্যন্ত যে অংশটুকু আছে, মানে এ থেকে ঠিক ডি পর্যন্ত না, খেয়াল করে দেখো 0-তে তারা যাচ্ছে না। আমরা স্টার্টিং পয়েন্ট এ বলছি, ডি বলছি হচ্ছে ফলিং পয়েন্ট, 0-তে তারা যাচ্ছে না। 0-তে তারা যাচ্ছে না, এই অংশটুকুকে আমরা বেস ফ্লো বলি অথবা গ্রাউন্ড ওয়াটার বলি। হ্যাঁ, গ্রাউন্ড ওয়াটার সরাসরি আসলে তোমরা যেহেতু হাইড্রোলজিক সাইকেল পড়েছো, সরাসরি এ এবং ডি পয়েন্ট যেখানে আছে এর নিচেই কিন্তু গ্রাউন্ড ওয়াটার না, এটা সাবসারফেস ফ্লো হয়। এটাকে আমরা হাইড্রোলজি বইয়ের ভাষায় এটাকে আমরা বেস ফ্লো বলি, এবং যার কারণে এ থেকে ডি পর্যন্ত সময়টাকে বেস টাইম হিসাবে আমরা এটাকে ডিনোট করে থাকি। তাহলে আমরা হাইড্রোগ্রাফের এ ধরনের একটা ইভেন্ট দেখলাম, যে একটা রেনফলের কারণে যে রান অফ হচ্ছে। হাইড্রোগ্রাফের সবচেয়ে চমৎকার ছবি আমার কাছে মনে হয় যে এখানে রেনফলটা একটু উপরে থাকলে হয়তো বুঝতে সুবিধা হয় যে বৃষ্টিপাতটা উপর থেকে আসছে। এটা একটা ভালো প্রেজেন্টেশন। আমি এটা একটা সাইট থেকে নিয়েছি। এই সাইটের এভাবেও অনেক বইতে প্রকাশ করে যে বৃষ্টিপাতটা নিচে নিয়ে আসে। এটাতে আসলে হয় কি, খুব অ্যাডভান্স লেভেলের রিডার প্রয়োজন, যে এক পাশে প্রেসিপিটেশন, আমি যেখানে কার্সর রেখেছি প্রেসিপিটেশন পড়বে, আরেক পাশে সে ডিসচার্জের পরিমাণটা পড়বে। তাহলে ঠিক এরকম অ্যাডভান্স লেভেলের রিডার অনেক সময় এটা মিসলিডেড হয়ে যায়, যে কতটুকু তোমার প্রেসিপিটেশন, দুটোর ক্ষেত্রে স্কেলেরও ডিফারেন্স আছে। এটা আমি অতখানি রিকমেন্ড করি না যে এভাবে প্রকাশ করো, কিন্তু অনেক বইতে এভাবেও প্রকাশ করা আছে। এটা খুব চমৎকার একটা প্রকাশ করার ভঙ্গি, যে উপর থেকে রেনফলটা এসেছে। এবং খেয়াল করে দেখতে হবে যে এখানে ওই যে জাহিদের সেই প্রশ্নের উত্তরটা খুব চমৎকার রিপ্রেজেন্টেশন, যে এখানে আসলেই বোঝা যাচ্ছে এবং পিক ফ্লোর জন্য আমরা ম্যাক্সিমাম টাইমের যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা ল্যাগ টাইমটাকে
রিপ্রেজেন্ট করতে পারছি। এটা যে সব সময় এরকম ভাবে দুটোর পিকের ঠিক মাঝামাঝি সময় হবে এরকম না, অনেক ক্ষেত্রেই ল্যাগ টাইমটা পিক টাইমের থেকে একটু একটু এদিক ওদিক হতে পারে। এটা পুরোপুরি ডিপেন্ড করবে যে কতখানি সময় আমি অবজার্ভ করছি। বেস ফ্লো এবং বেস টাইমটাকে এখানে ডিফাইন করে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় আগের ছবিতে ছিল না, সেটা হচ্ছে টাইম অফ কনসেন্ট্রেশন। টাইম অফ কনসেন্ট্রেশন আমরা টিসি দিয়ে প্রকাশ করি, এবং বেস টাইম আমি যেটা বলেছি যে এটা এক এক ভাবে প্রকাশ করে, কেউ স্মল টি দিয়ে প্রকাশ করে, কিন্তু সাফিক্স ডি সবসময় কমন থাকে। এখানে আর দেখানোর মতো বিষয় বোধহয় টি এল, এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্যাপিটাল টি এর বদলে স্মল টি দিয়ে প্রকাশ করে। আমি এই বইটার নিয়েছি সুব্রমণিয়ার বই থেকে, এবং এটা হচ্ছে চ্যাপ্টার 6 ছিল। এটা লেটেস্ট এডিশন না, এটা হচ্ছে এডিশন সম্ভবত সেকেন্ড বোধহয় এডিশনটা। আমরা এখন একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন শিখবো, সেই এটাকে একটু খেয়াল করে করে তোমাদেরকে প্রোগ্রেস করতে হবে। 1 নম্বর প্রশ্ন যেটা আমাদেরকে প্রায়ই জিজ্ঞাসা করা হয়, হাইড্রোগ্রাফ কাকে বলে। এখন 2 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে যে আমরা আসলে কিছুক্ষণ আগে যে ছবিটা দেখছিলাম এ থেকে ডি, আমরা এ থেকে ডি কে ভাগ করতে চাই, এ থেকে ডি কে ভাগ করতে চাই এ এবং ডি এর ঠিক নিচের যে অংশটুকু, যেটা দিয়ে আমরা জানতে চাই যে বেস ফ্লো আসলে কতটুকু, বেস ফ্লো কতটুকু, এটাকে আমরা বাদ দিয়ে দেখতে চাই। আমরা অনেক সময় একত্রেও বের করতে চাই, একত্রে যদি বের করি সেক্ষেত্রে শুধুমাত্র রান অফ আমরা প্রকাশ করতে পারছি, কিন্তু বেস ফ্লোটাকে আমরা সেপারেট করতে চাই। খাতার ভেতরে লিখবে বেস ফ্লো সেপারেশন মেথড। এবং বেস ফ্লো সেপারেশনের জন্য যতগুলো টেকনিক আছে সেই টেকনিকের ভেতরে 4টা টেকনিক বহুলভাবে ব্যবহৃত হয়। এই 4টা টেকনিকে আমরা শিখতে চাই। তাহলে আমরা বেস ফ্লো সেপারেশন টেকনিকের জন্য প্রথম ছবিটা আমার জন্য তোমাদের খাতায় টোটাল 4টা আলাদা আলাদা করে হাইড্রোগ্রাফ ড্র করো, এবং অবশ্যই হাইড্রোগ্রাফের ক্ষেত্রে ওইটা খেয়াল রেখো যে কোনোটাই যেন 0 থেকে শুরু না হয় বা 0-তে শেষ না হয়। 4টা আলাদা আলাদা হাইড্রোগ্রাফ তৈরি করবে। 4টা মেথড সম্পর্কে আমি যখন বলবো আমি একটু তোমাদের খাতায় একটু দেখতে চাইবো। তাহলে 4টা হাইড্রোগ্রাফ হবে তোমাদের খাতায়। আমাদের এই সেকশনে কি মাত্র আমরা এরকম 52 স্টুডেন্ট? তাহলে বেস ফ্লো সেপারেশনের জন্য 4টা গ্রাফ ড্র করা হয়েছে। প্রথম যে মেথডটা, প্রথম মেথডটার কথা আমরা জানি যে এটা হচ্ছে এই স্লাইডের ভিতরে লিখে দেওয়া আছে, হরাইজন্টাল স্ট্রেট লাইন মেথড। ঠিক আছে, হরাইজন্টাল স্ট্রেট লাইন মেথড। আমাকে কি কেউ একটু তোমাদের
খাতাটা দেখাতে পারবে যে আমি দেখবো যে হরাইজন্টাল স্ট্রেট লাইন মেথড। আমি আগে প্রথমে বলি, এই মেথডের ক্ষেত্রে আমরা শুধুমাত্র আমাদের এই পয়েন্টটা কি ছিল এ, আর এই পয়েন্টটা কি ছিল ডি পয়েন্ট, তাই না? তাহলে আমরা শুধুমাত্র এই দুটো পয়েন্টকে একটা হরাইজন্টাল লাইন দিয়ে অ্যাড করে দিব। সেক্ষেত্রে এটা যেভাবে সেট হয়ে যাবে সেই পয়েন্টটাকেই আমরা ডিফাইন করে নিব যে ঠিক আছে এই লাইনের নিচের অংশটুকু বেস ফ্লো হবে। ওকে, এখন খেয়াল করে দেখো যে আমরা এখন যেটা টানবো সেটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে আমার সাথে সাথে তোমরা একটু খেয়াল করে দেখো, তোমার প্রথম যে হাইড্রোগ্রাফ লেখা আছে এ থেকে বি পর্যন্ত, এই পয়েন্টটাকে তুমি কি লিখছো রাইজিং লিম। বি থেকে সি পর্যন্ত তুমি লিখছো ক্রেস্ট। সি থেকে ডি পর্যন্ত লিখছো হচ্ছে ফলিং লিম। এখানে এই কথাগুলোই লেখা আছে, রাইজিং লিম, ক্রেস্ট এবং ফলিং লিম। রাইজিং লিম আমরা হচ্ছে এ বি, বিসি হচ্ছে ক্রেস্ট, সিডি হচ্ছে ফলিং লিম। তাহলে আমরা দ্বিতীয় যে পোর্শনটুকুতে ড্র করব, দ্বিতীয় পোর্শনের ক্ষেত্রে আমরা প্রথমেতে স্টার্টিং পয়েন্ট এ আছে এবং দ্বিতীয় যে পয়েন্টটা সেই দ্বিতীয় পয়েন্টটাকে আমরা ঠিক করব যে কোথায় আছে এই পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্টটা বের করার ক্ষেত্রে আমরা উপরে দেখো একটা সুন্দর করে লগ লেখা আছে, লগ বেস 10 এবং টাইমের সাপেক্ষে ঠিক আমরা কিউ এর ক্ষেত্রে ডিসচার্জের যে ভ্যালুটা আছে সেটাকে একটা লগ শিটে ড্র করলে আমরা এই সময়ের সাপেক্ষে যখন এখানে একটা ট্যানজেন্ট ড্র করি সময়টুকুকে আমরা ডিফাইন করে বি পয়েন্টটাকে ইন্ডিকেট করে থাকি। এটা দুটো ভাবে করা যায়, একটা হচ্ছে যে প্রথমটা তুমি শুধু এ এবং ডি পয়েন্টকে অ্যাড করেছিলে, দ্বিতীয়টার ক্ষেত্রে তুমি স্ট্রেট লাইন টানবে। স্ট্রেট লাইনটা টানবে কিভাবে? স্ট্রেট লাইনটা টানবে হচ্ছে যখন এ যে স্টার্টিং পয়েন্ট আছে এর নিচ থেকে একটা ট্যানজেন্ট ড্র করবে। এই ট্যানজেন্টটা যে পয়েন্টে এসে কানেক্ট করবে সেই স্ট্রেট লাইনের নিচের অংশটুকু বেস ফ্লো। এই দুটো লাইন কি ড্র করা হয়েছে এমন কারো খাতা আছে? ম্যাডাম ড্র করছি, বাট এটা ম্যাডাম বুঝি নাই যে ম্যাডাম উপরের গ্রাফটা আসলে কোথায় একবার মানে কোথায় যে ভার্টিক্যাল লাইনটা টানবো। এটা এই ভার্টিক্যাল লাইনটা, এই ভার্টিক্যাল লাইনটা তোমাকে হচ্ছে একটা সেন্স দিচ্ছে যে পরবর্তীতে এর সাথে তুমি কোরিলেট করতে পারো। এই লগ বেস যে কিউ, লগ কিউ যেটা লগ কিউ তো তোমাকে আসলে পুরো আরেকটা গ্রাফ ড্র করতে হবে, ঠিক আছে? তোমাকে ওই লগ কিউ এর ক্ষেত্রে তোমাকে একটা সেন্স দিবে যে যখন তুমি লগ কিউ দিয়ে ড্র করবে তখন কিন্তু কার্ভের শেপটা এরকম হবে না, কার্ভের শেপটা হবে আপার থেকে লোয়ারের দিকে যাচ্ছে। তখন দেখা যাবে যে লগ কিউ এর সাথে তুমি যদি একটা তার ট্যানজেন্ট ড্র করো, যে পয়েন্টে তুমি বি পয়েন্টটা হচ্ছে সেই ভার্টিক্যাল পয়েন্ট সময়ের প্রেক্ষিতে, সেটা হচ্ছে লগ কিউ এবং টাইম দিয়ে যদি ড্র করো সেক্ষেত্রে একটা ট্যানজেন্ট তুমি ওই লগ লাইনটার নিচে ড্র করলে এবং যেখানে ইন্টারসেক্ট করবে ভার্টিক্যাল পয়েন্টটা সেই পয়েন্টের লগ শিট থেকে তুমি টাইমটাকে বের করতে পারো। এটা একটা পদ্ধতি হতে পারে। অথবা তুমি সিম্পলি যে স্টার্টিং পয়েন্ট আছে স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্ট এ, এখনো পর্যন্ত এটাকে আমরা এ হিসাবে জানি, আমরা কিছুক্ষণ আগে যেভাবে শিখেছি, এ থেকে তোমাকে একটা সরল রেখা টানতে হবে। সরল এই রেখাটা টানলে যেখানে তোমার সময়টা আছে সেই সময়টা কিন্তু তুমি প্লেন গ্রাফ পেপারে টাইমের এগেনস্টে পাচ্ছ, তাই না? সাক্ষাৎ আমি কি বোঝাতে পেরেছি? এখানে দুইভাবেই এই স্ট্রেট লাইন মেথডটা কাজ করে। একটা হচ্ছে যে তুমি লগ শিটে টাইমের এগেনস্টে করছো, সেখানে ট্যানজেন্ট ড্র করে নিচ্ছ। আর দ্বিতীয় যে পদ্ধতি হচ্ছে স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইনের ক্ষেত্রে আগেরটা যেমন দুটো পয়েন্ট অ্যাড করা ছিল, এই পয়েন্টের ক্ষেত্রে স্ট্রেট লাইনটা শুরু হয় ঠিক যে লোয়ার কার্ভেচার আছে বা স্টার্টিং পয়েন্ট আছে সেখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করে সেই ট্যানজেন্ট লাইন যেখানে অ্যাড করে, এটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড।
এখন খেয়াল করে দেখো 3 নাম্বার যেটা আছে, আমার জন্য একটা ইকুয়েশন একটু লিখবে। এই ইকুয়েশন অনুযায়ী আমি আবার একটু পেছনের স্লাইডটায় যাচ্ছি। পেছনের এই স্লাইডের ভেতরে ডি পয়েন্টটা আমাদেরকে বলে দেওয়া আছে যে ডি পয়েন্টের ক্ষেত্রে আমরা এটাকে বলছি হচ্ছে ফলিং পয়েন্ট, তাই না? ফলিং লিম, সিডি থেকে ফলিং। আমাদেরকে কে বলেছে যে ডি পয়েন্টটাই সেই ফলিং পয়েন্ট হবে? আমরা কি করে বুঝলাম যে ডি পয়েন্টটাই ফলিং পয়েন্ট হবে? কোনোভাবে কি আমরা বুঝতে পারি? তারপর থেকে আসলে কনস্ট্যান্ট হয়ে যায়। এটা হইতে কিন্তু পারে। এটা তো সব সময় বোঝা যাবে না, তাই না? জি ম্যাম। তাহলে আমরা যে কাজটা করব, মুরাদ দুটো ডিভাইস দিয়ে এন্ট্রি করো না। আমরা যে পয়েন্টটাতে আসবো সেই পয়েন্টটা হচ্ছে যে আমাদের কাছে ডি পয়েন্টটাকে আমরা কোনোভাবে আর কি পয়েন্ট আউট করার চেষ্টা করব যে ডি পয়েন্টটা কোন পয়েন্ট, যতক্ষণ পর্যন্ত আমার ফলিং লিম্বটাকে আমি খুঁজে বের করতে পারি। তাহলে এই বিষয়টা বের করার জন্য একটা গাইডেন্স আছে। গাইডেন্সটা হচ্ছে যে পিক যে ডিসচার্জ হবে তার n ডেজ পরে আমি ফলিং লিমের জন্য একটা পয়েন্ট পাবো। সেই পয়েন্টটাকে ইনফ্লেকশন পয়েন্ট বলে। ইনফ্লেকশন পয়েন্টটা n ডেজ পরে দেখা যাবে যে এইটুকুই হচ্ছে সে ক্রমাগত নামতে থাকবে। এরপরে যে অংশটুকু আমরা কিন্তু এক্সপেক্ট করছি যে এর পরের অংশটুকু সরলভাবে নামবে, সরলভাবে নাও নামতে পারে, বা সরলভাবে আস্তে আস্তে রান অফটা নাও হতে পারে। তাহলে এই সি পয়েন্টটাকে আমরা ডিনোট করার চেষ্টা করছি। সি পয়েন্ট হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। সি পয়েন্টটা ফলিং পয়েন্টের সেই অংশটুকুকে আমরা ডিফাইন করার চেষ্টা করছি। তাহলে আমরা এন ডেজ সমান সমান একটু আমাদের খাতায় লিখে রাখবো, এন ডেজ সমান সমান 0.83 ইন্টু এর পাওয়ার দিবে হচ্ছে 0.2, এর পাওয়ার হচ্ছে 0.2, এর সাথে মাল্টিপল হবে 0.83, এবং এ হচ্ছে তোমার বেসিন এরিয়া। বেসিন এরিয়াটাকে আমরা কিলোমিটার স্কয়ারে প্রকাশ করব। এখন তোমাদের কাছে কিছু আইডিয়া একটু আমি নেই, সেটা হচ্ছে তোমাদের কাছে কি এটুকু ক্লিয়ার যে আমরা যে রান অফটা পাচ্ছি এই রান অফটা কোথা থেকে পাচ্ছি? হাইড্রোলজিক্যাল সাইকেলে এই রান অফটা আমি কোথা থেকে পাচ্ছি? দেখো, আমরা ওপেন চ্যানেল ফ্লো ক্লাস যখন করেছি তখন কিন্তু আমরা এটুকু ক্লিয়ারলি বুঝেছি যে আমরা ওখানে ডিসচার্জ বা কিউ এর ভ্যালু এটা নদীতে পাই, তাই না? কিন্তু হাইড্রোলজির এই ডিসচার্জের ভ্যালুটা এটা কোথা থেকে পাই? ম্যাডাম এটা এক্সেস রেইনফল। হ্যাঁ, এক্সেস রেইনফল অবশ্যই। কার উপরে? এই ম্যাডাম এটা তোমরা আমার সাথে সাথে স্যারেরও 4টা ক্লাস করেছে, এখন যদি না বলতে পারো কার উপরে তাহলে তো কঠিন হয়ে যাবে। এটা কার উপরে এই ডিসচার্জের পরিমাণটা? ম্যাডাম এটা আমরা সয়েলের উপরে চিন্তা করি না, যেহেতু আমরা ইনফিল্ট্রেশন চিন্তা এটা করি। আমরা ল্যান্ডের উপরে করি, আমরা সয়েলের উপরে ল্যান্ডের করি না। ল্যান্ডের উপরে যখন বলা হয় তখন ওখানে ল্যান্ড ইউজ থাকে, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার একসাথে আমরা বলে থাকি। আরেকটা হচ্ছে সয়েল প্রপার্টি, ঠিক আছে? এবং আমরা হাইড্রোলজিক সাইকেলে কিছু লসও দেখে থাকি। এখন খেয়াল করে দেখো, এই যে ডিসচার্জের ভ্যালুটা আমরা যে বের করছি না, ডিসচার্জের ভ্যালুর জন্য আমরা সি একটা পয়েন্ট বের করছি। সেই সি পয়েন্টটাকে বের করার চেষ্টা করছি যে ফলিং লিমের শেষ কোথায়। ফলিং লিমের শেষটাকে আমরা সি পয়েন্ট দিয়ে প্রকাশ করছি, তাই তো? তো তাহলে এই পয়েন্টটাকে আমরা বের করার জন্য আমরা পিক যে পিক ফ্লো থেকে এন দিন পরে আমরা এই সি পয়েন্টটাকে পাবো। এখন এন দিন কে বের করার জন্য 0.83 ইন্টু বেসিনের এরিয়া পাওয়ার হচ্ছে 0.2, এভাবে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে যেটা বের হবে সেটা এন দিন হিসাবে বের হবে। তাহলে আমাদের কাছে প্রথমেই খেয়াল করে দেখছি যে আমরা পিক থেকে একটা
ভার্টিক্যাল লাইন টানবো, যেখানের সাথে ইন্টারসেক্ট করবে হচ্ছে স্টার্টিং পয়েন্টের জন্য যে রাইজিং লিম্ব তার একটা ট্যানজেন্ট, এবং এই যে রাইজিং লিম্ব থেকে যে ট্যানজেন্টটা শুরু হয়েছে, রাইজিং লিম্বের ট্যানজেন্ট যেখানে ভার্টিক্যাল লাইন থেকে শুরু টাচ করেছে সেই অংশ থেকে এনতম দিন যে পয়েন্টে আমার হাইড্রোগ্রাফে টাচ করেছে সেই দুটোকে আমরা অ্যাড করে দিব। তাহলে এটাকে তুমি নাম দিতে পারো এ প্রাইম, বি প্রাইম এবং সি। ম্যাম একটু একটু হোল্ড করো। হ্যাঁ, তোমাদের একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা একটু বলো। ম্যাডাম এন্ডের যে ইকুয়েশনটা সেটা ছিল এরকম 0.80 ইনটু a টু দি পাওয়ার 0.2 এরকম না হ্যাঁ, ম্যাডাম? এরিয়া তোমার অবশ্যই কিলোমিটার স্কয়ারে হতে হবে। ম্যাডাম যেটা বেসিক। এরিয়া কিলোমিটার স্কয়ার হবে এবং এনটা দিনে প্রকাশ করতে হবে। জি ম্যাডাম। ম্যাডাম এইখানে যে মানে টাইমের সাথে এরিয়ার কি সম্পর্ক ম্যাডাম? দিন সাথে এরিয়ার সম্পর্কটা কিরকম কিরকম না? অবশ্যই হবে না, তুমি কতখানি জায়গাতে বৃষ্টিপাত হবে, সেখান থেকে রান অফ কতটুকু জেনারেট হবে। এই কারণে আমি তোমাদের সাথে ক্লিয়ার করলাম যে এই রান অফটা কিন্তু তোমার ওই নদীর পানির মতো না। এই রান অফটা তোমাকে বৃষ্টিপাত করতে হবে তোমার ল্যান্ডের উপরে, তার কতটুকু পথ সে চলে রান অফটা জেনারেট করলো। তারপরেও দেখো যে এখানে সে কিন্তু অনেক কিছু কনসিডার করতে পারছে না, ঠিক আছে? এবং আমরা যখন ইমন কিছু বলবে, আমরা যখন ম্যাডাম অনেকে ওয়েটিং রুমে ওয়েট করতেছে ম্যাডাম। ওয়েটিং রুমে কি ওয়েট করছে আমি বলতে পারি না তো। আমার এরা কোন ক্লাসের স্টুডেন্ট? ওয়েটিং রুমে তো নাই, হয়তো 2টা করে ডিভাইস থাকলে তাদেরকে এন্ট্রি দেওয়া হয়নি। আমার 57 এর উপরে আর তো স্টুডেন্ট থাকার কথা না, ওয়েটিং রুমে কেউ নাই। এরকম কেউ থাকলে বলো যে আরেকবার সে যেন লগ ইন করে। হ্যাঁ, ওকে। তাহলে নেক্সট যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে আমরা আরেকবার পেছনের দিকে যাই। পেছনের দিকে যে হাইড্রোগ্রাফটা দেখছিলাম, সরি, সেই হাইড্রোগ্রাফের ক্ষেত্রে আমরা বিসি একটা পয়েন্ট বলছিলাম। পি হচ্ছে পিক পয়েন্ট, বিসি একটা পয়েন্ট। সি এই পয়েন্টটাকে আমরা বলি যে যখন সে কার্ভটা পুরোপুরি পাস হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব চমৎকারভাবে বোঝা যাচ্ছে যে কখন সে উপরে উঠছে রাইজিংটা এবং কখন সে নিচে নামছে। শার্পেন যে নিচে নামার পদ্ধতি, সেই পয়েন্টটাকে সি পয়েন্ট বলা হয়, এটাকে ইনফ্লেকশন পয়েন্ট বলা হয়। ইনফ্লেকশন এই পয়েন্টটাকে ধরে আমরা এগোবো, দুটো লাইন টানবো, ভার্টিক্যাল লাইন, একটা পিক থেকে টানবো আর একটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট থেকে টানবো। আমার কাছে যে হাইড্রোগ্রাফটা আছে, স্টার্টিং পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করব, ফলিং পয়েন্ট থেকে আরেকটা ট্যানজেন্ট ড্র করব। দুটো ট্যানজেন্ট দুটো ভিন্ন লাইনে, পিক ডিসচার্জ লাইনে একটা, আরেকটা ইনফ্লেকশন পয়েন্টের লাইনে আসবে। দুটো লাইনের ভিতরে যখন সে আসবে, এই দুটোকে আমি কানেক্ট করে দিব। এই যে সবুজ লাইনের নিচে যতটুকু অংশ আছে এটাকে আমরা বেস ফ্লো বলবো, এবং এই পদ্ধতির নাম হচ্ছে ভেরিয়েবল স্লোপ মেথড। আমি তোমাদেরকে লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে যে তোমার যখন আচ্ছা, ডিসচার্জ আমরা কোথায় মেজার করব? এতক্ষণ তো এরিয়া থেকে রান অফ হবে, ডিসচার্জ কোথায় মেজার করব? ডিসচার্জটা কোথায় মেজার করব? ডিসচার্জ মেজার করার জন্য আমরা ওই বেসিন বা ক্যাচমেন্টের সংশ্লিষ্ট একটা ওয়াটার বডিতে গিয়ে মেজার করব।
ঠিক আছে? সংশ্লিষ্ট একটা ওয়াটার বডিতে মেজার করব এবং সংশ্লিষ্ট এই ওয়াটার বডিকে মেজার করার ক্ষেত্রে আমাদের কাছে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে একটা একটা ভেলোসিটি মিটার থাকবে। ভেলোসিটি মিটার দিয়ে আমি ডিসচার্জ মেজার করব এবং ওখানের ক্ষেত্রে ডিসচার্জ মেজার করার জন্য একটা চমৎকার ইকুয়েশনও আমরা শিখব। তাহলে আমরা ঠিক ওই আউটলেটে গিয়ে ডিসচার্জটাকে মেজার করব, যেটা নদীর জন্য করব, আর যেটা ক্যাচমেন্টের জন্য করব সেটা সবসময় এরিয়ার সাপেক্ষে করব। স্যারের ক্লাসে হয়তো তোমরা পড়বে, কিন্তু আমার জন্য আমি আবার ইকুয়েশন তোমাদেরকে বলে দেব। তাহলে ডিসচার্জ মেজার করার ক্ষেত্রে আমরা হাইড্রোলজিক্যালি একবার ডিসচার্জ মেজার করব। হাইড্রোলজিক্যালি মেজার করে আমরা আশা করব যে এটা কোনো একটা নদী, ড্রেন অথবা খাল দিয়ে প্রবাহিত হবে। এখন খেয়াল করো, যে প্রশ্নটা আমাদের মনে হয় অনেকের মাথায় এসেছে, আমরা বোধহয় একটু সময় পেলে করতামও, সেটা হচ্ছে যে বৃষ্টিপাত ইভেন্ট, সে কিন্তু আমরা যেমন একটা বৃষ্টিপাতের ইভেন্টের জন্য একটা রান অফ করছি, তাই না? ইভেন্ট কিন্তু দুই ধরনের হতে পারে। একটা হতে পারে যে প্রথমে 8টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টি হলো, তাই না? 8টা থেকে 9টা বৃষ্টি হলো, তখনকার জন্য হাইড্রোগ্রাফটা কেমন হচ্ছে। আচ্ছা, একের অধিক হলো, তারপর দেখা গেল যে 9টা থেকে 10টা পর্যন্ত আরেকটা বৃষ্টিপাত হয়ে গেল। আমরা কিন্তু বৃষ্টির সময় যেটা খেয়াল করে দেখি, প্রথমেই কিন্তু একই ধারায় বৃষ্টি হয় না, তাই না? তাহলে দুটো যখন বৃষ্টিপাত হবে তখন আমাদের কাছে হাইড্রোগ্রাফ গুলো তখন থাকবে, দুটো ভিন্ন ভিন্ন হাইড্রোগ্রাফ থাকবে। এখন আগের ছবি এবং এখনকার ছবির সাথে কি কোনো পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ? আগের ছবি দুটো স্লাইড দেখলাম, ওই ছবির সাথে এখনকার ছবিতে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে? জি ম্যাম। কি বোঝা যাচ্ছে বলো তো? ম্যাডাম, এটা স্টার্টিংটা আসলে 0 থেকে হচ্ছে, আবার শেষটাও 0-তে হচ্ছে। এক্সিলেন্ট। তাহলে আমার জন্য হচ্ছে তোমরা কি কি লিখবে? তোমরা টোটাল 4টা প্রশ্ন লিখবে। হাইড্রোগ্রাফ কাকে বলে? হাইড্রোগ্রাফের প্রত্যেকটা কম্পোনেন্ট সচিত্র বর্ণনা করো। তার ভেতরে এ বি বি সি সি ডি এবং 4টা টাইমের কথা বলা থাকবে। দ্বিতীয় যে প্রশ্ন হচ্ছে, সেক্ষেত্রে বেস ফ্লো সেপারেশন কাকে বলে? বেস ফ্লো সেপারেশন তুমি কিভাবে করবে? 4টা মেথডের সাহায্যে করবে, সচিত্র 4টা মেথড বর্ণনা করবে। এর পরের যে ডেফিনেশনটা শিখবে, সেই ডেফিনেশনটা হচ্ছে যখন তুমি একটা হাইড্রোগ্রাফ থেকে বেস ফ্লো সেপারেট করছো, সেপারেট করার পরে যে হাইড্রোগ্রাফটা পাচ্ছ সেই হাইড্রোগ্রাফের নাম হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ। এবং ইউনিট হাইড্রোগ্রাফের ক্ষেত্রে বিষয়টা কেমন হয়, ইউনিট হাইড্রোগ্রাফের জন্য একটা ডেফিনেশন তোমার খাতায় লিখবে। ডেফিনেশনটা এভাবে লিখবে: দ্য ইউনিট হাইড্রোগ্রাফ ইজ defined as the hydrograph. Unit hydrograph is defined as the hydrograph of storm runoff. Of storm runoff resulting from an isolated rainfall. The unit hydrograph is defined as the hydrograph of storm runoff resulting from an isolated rainfall of some unit duration. Of some unit duration occurring uniformly over the entire area of the catchment produces a unit volume of runoff. Produces a unit volume of runoff. কতবার ইউনিট কথা লেখা আছে?
ম্যাডাম 3 বার পাইলাম। তাহলে কে কে ইউনিট হবে, রেনফল ইউনিট হবে না রান অফ ইউনিট হবে? ম্যাডাম ইউনিট ভলিউম যেহেতু ম্যাডাম, তাহলে তো কি বলে রান অফটা মানে কি বলে ডিসচার্জটা আসলে ইউনিট হওয়া উচিত না? এটা আমরা এটা টার্মিনোলজিটা দিয়ে সেরকম মনে হচ্ছে যে বৃষ্টিপাতও ইউনিট হবে, রান অফও ইউনিট হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের কিন্তু ওই বিষয়টা আমরা প্রায়োরিটি দিতে চাই। আমরা যেমন বললাম যে কোনো ল্যান্ডে তার একটা বেস ফ্লো থাকার কথা, তাই তো? কিন্তু আমরা এটাও দেখতে চাই যে 8টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টিপাত হলো, তার জন্য রান অফ কতটুকু হচ্ছে, তাই না? ইউনিট হাইড্রোগ্রাফ আমাকে সেই সুযোগ করে দিবে যে আমি যদি 1 ইউনিট বৃষ্টিপাত, সেই ইউনিট বৃষ্টিপাত আমার অবস্থান ভেদে বা আমার ক্যালকুলেশনের গাইডেন্স অনুযায়ী 1 ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে, অথবা 1 মিলিমিটার হতে পারে, 1 সেন্টিমিটার বা 1 মিটার হতে পারে। এখন এই বৃষ্টিপাতের এগেইনস্টে কতটুকু রান অফ হচ্ছে, সেই রান অফটুকুকে আমরা ইউনিট হাইড্রোগ্রাফ দিয়ে প্রকাশ করব এবং আশা করব যে বৃষ্টিপাত হওয়ার আগে ইউনিট হাইড্রোগ্রাফটা 0 থেকে শুরু হবে, বৃষ্টিপাত শেষ হয়ে গেলে এই হাইড্রোগ্রাফটা শো করবে যে তার কোনো রান অফ নাই, 0 হবে। ঠিক আছে, তাহলে ইউনিট হাইড্রোগ্রাফের এই চমৎকার ডেফিনেশন দিয়ে আমরা একটা ইউনিট হাইড্রোগ্রাফ ড্র করতে পারছি একটা ইভেন্টের এগেইনস্টে। খুব খেয়াল করতে হবে কিন্তু ইউনিট হাইড্রোগ্রাফ আমার কিন্তু একটা ইভেন্টের এগেইনস্টে একটা ইউনিট হাইড্রোগ্রাফ ড্র করলাম। আমার যদি ইউনিট হাইড্রোগ্রাফ দুইটা থাকে, এ এবং A1 বা এ প্রাইম, তাহলে আমি যে হাইড্রোগ্রাফটা পাবো সেই হাইড্রোগ্রাফটা আসলে কেমন হাইড্রোগ্রাফ হবে? আমি কি বোঝাতে পেরেছি যে আমার কাছে একের বেশি দুটো ইভেন্ট আছে, দুটো ইভেন্ট একত্রে প্রকাশ করলে বি হচ্ছে সেই রেনফল, প্রথমে এ, তাহলে এ কে আমি প্রকাশ করলাম এবং বি হচ্ছে দুটো ইভেন্টকে প্রকাশ করা একটা প্রেসিপিটেশন 2 ইউনিট। তাহলে যখন দুটো ইউনিট দিয়ে আমি রান অফকে প্রকাশ করব সেটা রান অফ হাইড্রোগ্রাফ হবে। এবং প্রথমটা যেটা আমরা শুধুমাত্র 1 ইউনিট বৃষ্টিপাতের জন্য হাইড্রোগ্রাফ ড্র করছিলাম, সেক্ষেত্রে ইউনিট হাইড্রোগ্রাফ আমি প্রকাশ করতে পারবো। তাহলে আমার কাছে এখন ইউনিট হাইড্রোগ্রাফ ভিন্ন ভিন্ন ভাবে যদি থাকে, যে আবারও আমি দুটো বৃষ্টিপাত দেখলাম, টিআর সময়ে এ একটা বৃষ্টিপাত, নেক্সট টিআর সময় বি আর একটা বৃষ্টিপাত, তাহলে আমার কাছে যে দুটো হাইড্রোগ্রাফ আছে এ এবং বি দুটোই কিন্তু ইউনিট হাইড্রোগ্রাফ, তাই না? আমি এখান থেকে আমাকে প্রশ্ন করা হলো যে রান অফ হাইড্রোগ্রাফ তৈরি করতে হবে, আমি কি পারবো? আমি অবশ্যই পারবো। আমি দুটোকে সিম্পলি যোগ করে দিব এবং যোগ করে দিলেই আমার কাছে রান অফ হাইড্রোগ্রাফ হবে। তোমরা যখন প্রশ্ন না করো তখন আমার বেশ ভালো লাগে, মনে হয় তোমরা সব বুঝতে পারছো। আমি তখন মনে করি যে আরো দ্রুত পড়ানো যাবে। যোগ করার বিষয়টা নিয়ে তো কেউ প্রশ্ন করল না। সবাই কি বুঝতে পেরেছো কিভাবে যোগ করবে? ম্যাডাম যোগ করাটা কি ম্যাডাম যে দুইটার পিক পয়েন্টের সেন্টার লাইন দিয়ে একটা ম্যাডাম মানে বিস্তার যেভাবে হয়, অ্যামপ্লিটিউড যেভাবে হয়, মানে ওরকম করব? না না না, সেটাই তো প্রশ্ন। তাহলে আর আমরা ম্যাডাম নিচের আরেকটা ছবিটা প্রশ্ন দেখে ছিল যে ম্যাডাম এখানে আসলে ম্যাডাম আমরা 0 থেকে শুরু করতেছি কেন? এখানে তাহলে গ্রাউন্ড ফ্লোরটা কি হইলো? না না, এখানে ইউনিট আসলে হাইড্রোগ্রাফ তো এ হাইড্রোগ্রাফ ইউনিট হাইড্রোগ্রাফ, বিও ইউনিট হাইড্রোগ্রাফ। এখন বেস ফ্লো আমি আর কাউন্ট করছি না, দুটোকে অ্যাড করে আমি রান অফ হাইড্রোগ্রাফ তৈরি করছি। রান অফ হাইড্রোগ্রাফের ক্ষেত্রে এ এবং বি মনে হচ্ছে যে একই দিনে পরপর আর 2টা ঘন্টার কারণে হয়তো বেস ফ্লোটাকে এখানে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না। একই দিনের না হলে একের থেকে মানে বেশি দিন হলে সেক্ষেত্রে দেখা যাবে যে রান অফ হাইড্রোগ্রাফের নিচ থেকে বেস ফ্লোকে সেপারেশনের বিষয় আসবে। ঠিক আছে, তাহলে সাক্ষাৎ প্রশ্ন করেছো। সাক্ষাতের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে সাক্ষাতের মনে হচ্ছিল যে দুটোর পিক অ্যাড করে দিলে, আসলে কি রান অফ হাইড্রোগ্রাফের পিক ওই এ এবং বি এর পিকের কাছে এখানে বা এখানে এরকম তো না, তাই না? আলাদা একটা জায়গায় পিক হয়ে গেছে, তাই না?
তার মানে হচ্ছে এই গ্রাফটা যখন ড্র করব প্রত্যেকটা কোঅর্ডিনেট আমার তার জানা দরকার, একইভাবে বি এর জন্য প্রত্যেকটা কোঅর্ডিনেট আমার জানা দরকার। আর এটা একটা চমৎকার, এবং আমাদের আসলে মোটামুটি মেন্টাল সেটআপ হয়ে গেছে যে আমরা মনে হয় সবসময় এরকম বেল শেপের হাইড্রোগ্রাফ পাবো। এরকম অনেক ক্ষেত্রে নাও হতে পারে। নিচের যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা বলা চলে ফিল্ড লেভেলের একটা ভ্যালু, এবং এখানে তোমাদেরকে একটু হ্যাবিচুয়েটেড করার জন্য এখানে এফপিএস ইউনিটে ভ্যালুগুলো দেখানো হয়েছে, যে টোটালি যখন স্ট্রিমে আমরা বা একটা নদীতে যখন পানিটা চলে গেছে তখনকার জন্য যে হাইড্রোগ্রাফটা, সেই হাইড্রোগ্রাফটা ড্র করা হয়েছে একদম পিকে, যেটা ওই যে ট্রায়াঙ্গুলার বুলেট দিয়ে দিয়ে বোঝানো হয়েছে। এর নিচে দেখো যে যদি 1 ইঞ্চি এক্সেস রেনফল হয়, 2 ইঞ্চি এক্সেস রেনফল হয়, 3 ইঞ্চি এক্সেস রেনফল হয়, তখনকার ফ্লো রেটগুলি কেমন হবে, সেই ফ্লো রেটগুলোকে নিয়ে এই হাইড্রোগ্রাফটা ড্র করা হয়েছে, এবং এখানে বেস ফ্লোকেও ডিফাইন করে দেওয়া আছে। তাহলে আমাদের কাছে দেখা যাচ্ছে যে গ্রাফটা, যেহেতু এটা হাইড্রোগ্রাফ, হাইড্রোগ্রাফের প্রত্যেকটা প্রবলেমই আসলে গ্রাফ দিয়ে প্রকাশ করে বা গ্রাফ দিয়ে সলিউশন করা যায়, যার কারণে তোমাদেরকে প্লেন গ্রাফ পেপার রাখতে বলা হয়েছিল। আমরা আসলে একটা এক্সাম্পল করি, এক্সাম্পল করলে আমাদের কাছে পয়েন্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কাছে সময়ের প্রেক্ষিতে 0 থেকে 20 আওয়ার পর্যন্ত টাইম দেওয়া আছে, আর দেওয়া আছে ফ্লো কিউমেক্স বা মিটার কিউব পার সেকেন্ডে দেওয়া আছে। 0-তে 0, 2 ঘন্টাতে 1.22, 4 ঘন্টায় ভ্যালুটা দেওয়া আছে। এভাবে দিয়ে 20-তে গিয়ে দেখাচ্ছে আবারও 0। তাহলে আমাকে বলে দেওয়া আছে যে একটা 4 ঘন্টার বৃষ্টিপাত হলো এবং সেখান থেকে 50 মিলিমিটার এক্সেস রেইন প্রডিউস হলো একটা বেসিন থেকে, এবং যখন তার পার্শ্ববর্তী স্ট্রিমে ফ্লোটা মেজার করলো, ফ্লোটা মেজার করে দেখা গেল 0 থেকে 20 ঘন্টা পর্যন্ত ফ্লোগুলো যথাক্রমে বাড়তে বাড়তে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি 6 নাম্বার ঘন্টায়, তাই না? তাহলে বৃষ্টিপাতের পরিমাণটা কেমন ছিল? 4 ঘন্টার বৃষ্টিপাত ছিল, আমরা পিক দেখতে পাচ্ছি 6 ঘন্টার বৃষ্টিপাতে। তাহলে আমাদেরকে একটা ইউনিট হাইড্রোগ্রাফ ড্র করতে হবে। আমরা প্রথমে যেটা বুঝতে পেরেছি যে আমরা অলরেডি জানি ইউনিট হাইড্রোগ্রাফ তৈরি করতে আমাদের কি কি কম্পোনেন্ট লাগবে, আমরা কিন্তু এটা জানি, কিন্তু আমাদের কাছে সেই ইউনিট হাইড্রোগ্রাফ তৈরি করার সব কম্পোনেন্টগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই করার প্রয়োজন হচ্ছে না। কারণ হচ্ছে যে বেস ফ্লো সেপারেট করার দরকার হচ্ছে না, 0 থেকে শুরু হয়েছে, 0-তে শেষ হয়েছে। আমি একটা এক্সেল শিট নিচ্ছি এবং আমি আশা করছি যে তোমরা খাতায় কাজ করার সাথে সাথে গ্রাফ পেপারে ড্র করবে। গ্রাফ পেপারে ড্র না করলে আসলে এটা পুরোপুরি তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা, গ্রাফ পেপারে তুমি ড্র করতে পারবে কিনা, এই বিষয়গুলো আসলে এনশিওর করাটা কঠিন হয়ে যায়। তাহলে আমাদের প্রশ্নটা ছিল সময় এবং ফ্লো ডাটাটা আছে, হ্যাঁ, ম্যাক্সিমামই রাখি না, ওখানে কিছু আছে। তোমরা কি আমার এক্সেল শিটটা দেখতে পাচ্ছ? মিলিমিটার এক্সেস রেনফল, সেখান থেকে আমরা একটা ইউনিট হাইড্রোগ্রাফ প্লট করতে হবে, তাই না? আর হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ প্লট করতে হবে। তাহলে আমার কাছে কি লেখা আছে? প্রথমে টাইম দেওয়া আছে আর ফ্লো আছে।
তাহলে আমি টাইম এবং ফ্লো যেটা আছে তাহলে আমার কাছে সময় এবং ফ্লো ডাটাটা নিয়ে আমি প্রথমে একটা গ্রাফ ড্র করবো, তাই তো? তাহলে প্রথম যে গ্রাফটা ড্র করছি সেখান থেকে আমার কাছে ম্যাম আপনার মাইক্রোফোন মিউট করা। ওকে, তাহলে আমাদের কাছে আমি আসলে এটার ভ্যালুটা কি একবার দেখাতে পেরেছিলাম? অনেক কিছুক্ষণ আগে যে দেখালাম, দাঁড়ান। তাহলে আমি এটার গ্রাফটাকে এভাবে প্রেজেন্ট করি যে আমার কাছে টাইম আছে এবং ফ্লো ডাটা আছে। এটা মনে হচ্ছে আমাকে সুন্দর করে দেখাতে পারবে। ফ্লো ডাটা এক্স অ্যাক্সিসের ভ্যালুগুলো 0 থেকে আমার কাছে কত আছে, 20 আছে, তাই তো? আর ফ্লো ডাটা দেওয়া আছে। ওকে, গুড। তাহলে আমার এখানে সিম্পলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লাইনটাকে আমি অ্যাড করে দেবো, ডাটা লেভেলগুলোকে অ্যাড করে দিয়েছি। এবং আমাদের এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতেই আমরা যেন এটাকে বার দিয়ে প্রকাশ না করি, সবসময় লাইন দিয়ে প্রকাশ করতে হবে, ঠিক আছে? লাইন দিয়ে প্রকাশ করতে হবে। যতখানি এক্সেলে যত দ্রুত এবং যত সুন্দরভাবে হয়েছে এভাবে কিন্তু বাস্তবে এভাবে করার চেষ্টা করতে গেলে একটু সময় লাগে। আমি হয়তো অনেক দ্রুত করে ফেলেছি, তোমাদের খাতায় যখন করছো তোমাদের ক্ষেত্রে একটু ভিন্নতা আসতে পারে। হ্যাঁ, তাহলে আমার কাছে এখানে ওকে, অবশ্যই তুমি যখন গ্রাফে আঁকছো যেন দুই পাশের এক্সিসটা যেন থাকে। আমাদের এক্সিস গুলো আমরা হয়তো যখন এক্সেলে লিখছি এক্সিস গুলোর ক্ষেত্রে এক্সিসের ক্ষেত্রে হরাইজন্টাল এক্সিসে আমাদের হচ্ছে এটা ছিল কেমন, টাইম ছিল, তাই তো? যেহেতু এক্সেলে করা হচ্ছে, এক্সেলে ওরা ওদের আঁকার সুবিধার্থে 25 পর্যন্ত করছে। তুমি
যখন তোমার হাতে করবে তখন এটা 25 পর্যন্ত করা দরকার নেই। টাইম হবে, এটা দেওয়া আছে আওয়ারে। ওকে, এবং এখানে হচ্ছে আমার ফ্লো ডাটা দেওয়া আছে। ফ্লো ডাটাটা হচ্ছে ডিসচার্জের পরিমাণ দেওয়া আছে। ডিসচার্জের এই ডাটাটাকে আমি দিব হচ্ছে কিউমেকও বলা হয় বা মিটার কিউব পার সেকেন্ড বলা হয়। ইউনিট ছাড়া কখনো ড্র করার চেষ্টা করো না। তাহলে আমার কাছে এই যে ইউনিট হাইড্রোগ্রাফটা ড্র করলাম, এই ইউনিট হাইড্রোগ্রাফটা ক্ষেত্রে দেখা যাবে যে আমার কি আমি মনে হয় তোমাদের এটা ক্লাসরুমে এটা আমি আপলোড করে দিব, তাহলে মানে এক্সেলে শেখা দিয়ে খুব বেশি কিছু হবে না, তোমাদের হাতে কলমেই করতে হবে। ওকে, আমাদের পরবর্তী যে কথাটা বলা আছে সেই কোশ্চেনটা একটু আসি, যে estimate as accurately as possible if the peak flow and the time of its concentration in a flood created by 8-hour storm which produces 2.5 centimeter of effective rainfall during the first 4 hours and 3.75 of effective rainfall during the second 4 hours. তাহলে প্রথম 4 ঘন্টায় একটা আমাদের প্রথম হাইড্রোগ্রাফটা ড্র করা হয়ে গেল, এবং প্রথম হাইড্রোগ্রাফ ড্র করার পরে আমাদের কাছে একটা কথা বলে দেওয়া আছে যে যদি এমন হয় যে বৃষ্টিপাতটা ক্ষেত্রে প্রথম 4 ঘন্টার কথা আমরা বলবো, প্রথম 8 ঘন্টার ভেতরে প্রথম 4 ঘন্টায় 2.5 সেন্টিমিটার ইফেক্টিভ রেনফল হবে এবং 3.75 সেন্টিমিটার ইফেক্টিভ রেনফল হবে পরবর্তী 4 ঘন্টায়, এবং বেস ফ্লো সব সময়ের জন্য নেগলিজিবল হবে। তাহলে আমাদের কাছে যে বৃষ্টিপাতটা আছে এই বৃষ্টিপাতের পরিমাণটা কতটুকু সময়ের জন্য হয়েছে, 4 ঘন্টায় হয়েছিল 50 মিটার এক্সেস রেনফল দিয়ে। আমি এখানে যতটুকু পরিমাণে করিয়েছি এর পরের অংশটুকু নেক্সট ক্লাসে করাবো, এবং নেক্সট ক্লাস যথারীতি সোমবার হবে। কোনো কারণে আমার চেঞ্জ করতে হলে তো আমি তোমাদেরকে অ্যানাউন্স করে দিব। নেক্সট ক্লাসে বসার আগে তোমরা অবশ্যই এক্সেল শিটে একটু নিয়ে এসো, আমরা কাজ আসলে এটার উপরেই করব। ঠিক আছে, কারো কি কোনো প্রশ্ন আছে? ম্যাডাম এই পর্যন্ত বুঝছি যে ম্যাডাম আপনি গত লেকচারে যে ডাব্লিউ ইন্ডেক্সটা পড়াইছিলেন সেই সম্পর্কে একটা প্রশ্ন ছিল, এখন করব। হ্যাঁ বলো। ম্যাডাম আমি ওই যে ফাই ইন্ডেক্সটা বুঝছি, বাট ডাব্লিউ ইন্ডেক্স যেটা সেখানে ম্যাডাম ইনিশিয়াল লস বা ইন্টারসেপশনটা আসলে বিয়োগ করতে হয়, বাট ম্যাডাম ইন্টারসেপশনটা ক্যালকুলেট করা তো আসলে অনেক কঠিন। তো ম্যাডাম সেই ক্ষেত্রে ম্যাডাম ডাব্লিউ ইন্ডেক্সটা কিভাবে বের করব? মানে আমি বই আসলে কোনো এক্সাম্পল পাই নাই। না না না, তুমি ক্যালকুলেট করবে কেন, ওখানে তো অ্যামাউন্ট বলে দেওয়া আছে। ম্যাডাম আপনি আসলে যে প্রশ্নটা দেখাইছিলেন ম্যাডাম সেখানে আসলে কোনো ইনিশিয়াল লস বলে দেওয়া ছিল না, বাট তবুও ডাব্লিউ ইন্ডেক্স। একটু পরে আসো। এখন ইনিশিয়াল লস যদি বলে না দেওয়া থাকে, আমার ক্লাস শেষ হবে 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে শেষ হবে ক্লাস। ইনিশিয়াল লস যেটা আছে সেই ইনিশিয়াল লসটা হচ্ছে আমরা ক্যালকুলেশনের আগেই বাদ দিয়ে দিব। তোমার কাছে লাস্ট যে প্রশ্নটা দেখিয়েছিলাম ওটাই তো? জি ম্যাডাম, ওখানে ফাই ইন্ডেক্সটা বলে দেওয়া ছিল, বাট ডাব্লিউ ইন্ডেক্স বের করতে বলছেন, বাট কোনো ইনিশিয়াল লস বলে দেওয়া ছিল না প্রশ্নে। সব সময় ইনিশিয়াল লস তো থাকবে না, ইনিশিয়াল লস যখন থাকবে তখন ইনিশিয়াল লসটাকে বিয়োগ দিতে হবে। সাক্ষাৎ আমার মনে হয় আমি কোশ্চেনটা বুঝতে পারিনি, তুমি আরেকবার বলো তো। ম্যাডাম আপনি আসলে লাস্ট ক্লাসে একদম লাস্ট যে প্রশ্নটা দেখাইছেন সেখানে ম্যাডাম ইনিশিয়াল যে রেইনফলটা সেটা বলে দেওয়া আছে, তো ফাই ইন্ডেক্সটাও বলে দেওয়া আছে, দুটা বলে দেওয়া আছে। তো আমাকে ডাব্লিউ ইন্ডেক্সটা বের করতে বলছে, যে দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেখানে ডাব্লিউ ইন্ডেক্সটা বের করতে বলছে। তো ম্যাডাম ডাব্লিউ ইন্ডেক্সটা বের করার জন্য তো ম্যাডাম আমার একটা ইনিশিয়াল লস লাগবে, যে আমি ম্যাডাম ইনিশিয়াল যে রেইনফল তার থেকে আমি ইনিশিয়াল লসটা বিয়োগ করে দিব। তো ম্যাডাম ইনিশিয়াল লসটা আসলে দেওয়া ছিল না প্রশ্নে। ইনিশিয়াল লস যদি বলে না দেওয়া থাকে ওইটা জি ম্যাডাম, তোমার এই প্রশ্নটা
হ্যাঁ, এখানে তো ইনিশিয়াল লস বলে এটা ওকে গুড। এখানে একটা ইনিশিয়াল লস বলে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে প্রথমে এখানে তুমি যখন ওই ফাই ইন্ডেক্সটা রেনফল থেকে বিয়োগ দিচ্ছ, তো তাহলে ইনিশিয়ালি যে ভ্যালুটা আছে প্রথম 20 মিনিট থেকে এটা বিয়োগ যাবে আর কি। এটাই তো প্রশ্ন, তাই না? কিন্তু আমি যখন করিয়েছি তখন তোমার কাছে কোনো আমার প্রশ্নটার ভেতরে কোনো ইনিশিয়াল লস ছিল না। এটাও হতে পারে যে ইনিশিয়াল লসের ভ্যালু দেওয়া নেই। এটা ম্যাডাম, জি ম্যাডাম। হ্যাঁ, ইনিশিয়াল লসের ভ্যালু দেওয়া নেই, দুটো আলাদা। একটাতে ইনিশিয়াল লস দেওয়া আছে আর একটাতে ইনিশিয়াল লসের ভ্যালু দেওয়া নেই। ইনিশিয়াল লসের ভ্যালু না দেওয়া থাকলে তো আর তোমাকে বিয়োগ করতে হচ্ছে না, কারণ তুমি যখন রিয়েল ফিল্ডে যাবে তখন এগুলো তুমি মেজার করতে পারবে। কিন্তু যখন তোমার কাছে ডাটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে, সবসময় তো তুমি ফিল্ডে গিয়ে মেজার করতে পারবে না, অনেক সময় হবে না। তুমি মানে প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও তো অনেক সময় হবে যে তোমার কাছে ডাটা নেই, তো তুমি তো তখন অ্যাসিউম করে ইনিশিয়াল লস দেওয়া না থাকলে বা জানা না থাকলে ওই এরিয়া সম্পর্কে এটা তো তুমি বিয়োগ দিতে পারবে না। তো এই প্রবলেমে ইনিশিয়াল লসটা নেই, কিন্তু দ্বিতীয় প্রবলেমটা ইনিশিয়াল লস থাকবে। ম্যাডাম ইনিশিয়াল লস না থাকলে ফাই ইন্ডেক্স আর ডাব্লিউ ইন্ডেক্সটা সেম হয়ে যাচ্ছে না? না, সেম হচ্ছে না, তারপরেও তোমার পার্থক্য হচ্ছে, কারণ ফাই ইন্ডেক্সের ক্ষেত্রে তোমার এক্সেস রেনফলের ডিউরেশনটা নেওয়া হচ্ছে, হোয়ারএজ তোমার ডাব্লিউ ইন্ডেক্সের জন্য টোটাল রেনফল ডিউরেশন নেওয়া হচ্ছে। আমরা এক্সেস রেনফল ডিউরেশন এবং টোটাল ডিউরেশনের ক্ষেত্রে গত ক্লাসে একটা এক্সাম্পল করেছিলাম, মনে আছে? যে প্রথমে 8 ঘন্টা ধরেছিলাম, পরে 6 ঘন্টা ধরেছিলাম। জি ম্যাডাম। তাহলে ভ্যালু চেঞ্জ হবে তো। পি মাইনাস কিউ বোথ কেসে পি মাইনাস কিউ ঠিক আছে, কিন্তু যখন তোমার কাছে ইনিশিয়াল লসটা জানা নেই সেক্ষেত্রেও দুটোর ভেতরে ভ্যালুটায় ডিফারেন্স আসবে, এবং ভ্যালুটার ক্ষেত্রে ফাই ইন্ডেক্সের ভ্যালু পসিবলি বেশি হবে ডাব্লিউ ইন্ডেক্সের থেকে, কারণ ফাই ইন্ডেক্সের জন্য তোমার ওই এক্সেস রেনফলের ডিউরেশন নিয়ে সে কাজ করে, ডাব্লিউ ইন্ডেক্সে টোটাল রেনফলের ডিউরেশন নিয়ে কাজ করে। ওকে, আমরা সেকশন বি এর ক্লাস শুরু করব, এবং সেকশন এ যারা ক্লাস করতে আগ্রহী তারা থাকতে পারো। সেকশন বি এর ক্লাসটা শুরু করবো এখন। সেকশন বি এর